নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে। আজ আমরা এমন এক মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা শুধু খবর নয়, যা এক ঐতিহাসিক বার্তা। যে ব্রিটিশ সাম্রাজ্যে একদিন সূর্য অস্ত যেত না, সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী আজ এক নতুন উদীয়মান ভারতের মাটিতে পা রেখেছেন। তবে এবার শাসক হিসেবে নয়, এসেছেন একজন ব্যবসায়ী হিসেবে, একজন অংশীদার হিসেবে। ক্যামেরা, ফ্ল্যাশলাইট, লাল গালিচা সবই আছে, কিন্তু প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন মুম্বাইয়ের মাটি স্পর্শ করেন, তখন তিনি শুধু একজন রাষ্ট্রনেতা হিসেবে আসেননি। তিনি নিয়ে এসেছেন একরাশ আশা, একরাশ বাধ্যবাধকতা আর এক স্বীকারোক্তি। স্বীকারোক্তি এই যে একবিংশ শতাব্দীর পৃথিবীটা আর বিংশ শতাব্দীর মতো নেই। সময়ের চাকা ঘুরে গেছে। আজকের এই এপিসোডে আমরা শুধু এই সফরের খুঁটিনাটি বিশ্লেষণ করব না, আমরা ডুব দেব ইতিহাসের সেই গভীর অধ্যায়ে যেখান থেকে আজকের এই মুহূর্তের জন্ম। আমরা বোঝার চেষ্টা করব কেন ব্রিটেনের জন্য এই ট্রেড ডিল তাদের অস্তিত্ব রক্ষার সামিল হয়ে দাঁড়িয়েছে, এবং কিভাবে ভারত আজ দাবার বোর্ডে এমন এক জায়গায় বসে আছে যেখান থেকে সে নিজের শর্তে চাল দিতে পারে। তাই সঙ্গে থাকুন, কারণ আজ আমরা দেখব কিভাবে একটি লুণ্ঠিত দেশ আজ বিশ্বের ভাগ্য নির্ধারক বা গেম চেঞ্জার হয়ে উঠেছে। বন্ধুরা, চলুন একবার চোখ বন্ধ করে কয়েক দশক পেছনে ফিরে যাই। ভাবুন সেই সময়ের কথা যখন এই ব্রিটিশরাই আমাদের দেশে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্যবসা করার ছদ্মবেশে। তারপর ধীরে ধীরে কূটনীতি, ষড়যন্ত্র আর শক্তির জোরে তারা আমাদের শাসক হয়ে বসে। তারা আমাদের শিখিয়েছিল হোয়াইট ম্যানস বার্ডেনের থিওরি, অর্থাৎ আমাদের মতো অসভ্য জাতিকে সভ্য করা নাকি তাদের পবিত্র দায়িত্ব। আমাদেরই সম্পদ লুট করে, আমাদেরই অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে তারা নিজেদের শিল্প বিপ্লব ঘটিয়েছিল। আমাদের পরিচিতি ছিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে, যাদের করুণার চোখে দেখা হতো। আর আজ দেখুন সেই ব্রিটেনের মিডিয়া কি বলছে। তাদের প্রধানমন্ত্রী ভারতে আসছেন আর সেটাকে তারা হিরোজ ওয়েলকাম বলে প্রচার করছেন। তাদের দেশের খবরের চ্যানেলগুলো লাইভ দেখাচ্ছে কিভাবে মুম্বাইয়ের রাস্তা সেজে উঠেছে তাদের প্রধানমন্ত্রীর জন্য। কেন এত উচ্ছ্বাস? কারণটা খুব সহজ। আজ তাদের প্রয়োজন আমাদের। যে ভারতকে তারা একদিন শোষণ করে নিজেদের কোষাগার ভরেছিল, আজ সেই ভারতের বিপুল বাজার, ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি, ভারতের ক্রয় ক্ষমতা বা পারচেজিং পাওয়ার তাদের ডুবে যাওয়া অর্থনীতিকে বাঁচানোর জন্য লাইফ বোটের মতো জরুরি। এটা কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, এটা হলো ইতিহাসের এক মধুর প্রতিশোধ, যেখানে প্রাক্তন শাসক আজ প্রাক্তন দাসের দরজায় কড়া নাড়ছে, সাহায্যের জন্য, ব্যবসার জন্য, অংশীদারিত্বের জন্য। যে মুম্বাই বন্দর দিয়ে একদিন তারা আমাদের সম্পদ নিজেদের দেশে পাঠাতো, আজ সেই মুম্বাইতেই তারা বিনিয়োগের সুযোগ খুঁজতে এসেছে। দ্য টেবলস হ্যাভ কমপ্লিটলি টার্নড। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ব্রিটেনের এত ভারতকে প্রয়োজন পড়ল কেন? এর উত্তর লুকিয়ে আছে একটি শব্দে: ব্রেক্সিট। একসময় ব্রিটেন ছিল ইউরোপীয় ইউনিয়নের মতো একটি শক্তিশালী গোষ্ঠীর অংশ, কিন্তু 2020 সালে তারা এই গোষ্ঠী থেকে বেরিয়ে আসে। তবে তাদের নেতারা জনগণকে স্বপ্ন দেখিয়েছিল যে ইইউ থেকে বেরিয়ে এসে তারা স্বাধীনভাবে বিশ্বের অন্যান্য দেশের সাথে আরও ভালো বাণিজ্য চুক্তি বা ট্রেড ডিল করতে পারবে। তারা বলেছিল ইইউ এর নিয়মকানুনের জন্য তাদের হাত পা বাঁধা ছিল, কিন্তু স্বপ্ন দেখা আর স্বপ্ন সত্যি করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ইইউ থেকে বেরোনোর পর ব্রিটেন দেখলো একা একা বিশ্বের বাজারে টিকে থাকা কতটা কঠিন। তাদের সবচেয়ে বড় আশা ছিল আমেরিকার সাথে একটা বড় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা, কিন্তু সেটা হয়নি। এরপর তারা অস্ট্রেলিয়ার মতো কিছু ছোট দেশের সাথে চুক্তি করলেও তাতে তাদের অর্থনীতির বিশেষ কোনো লাভ হয়নি। ব্রিটেনের সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করলো, তাহলে ব্রেক্সিটের লাভটা কি হলো? এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রতিটি সরকারের উপর চাপ বাড়তে থাকে। বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক, গত 5 বছরে একের পর এক প্রধানমন্ত্রী এসেছেন আর গেছেন, কিন্তু প্রত্যেকেরই প্রধান লক্ষ্য ছিল একটাই: ভারতের সাথে একটা এফটিএ সাইন করা। কেন? কারণ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে।
ভারতের কাছে যা আছে তা আজ বিশ্বের খুব কম দেশের কাছেই আছে। 140 কোটিরও বেশি মানুষের এক বিশাল বাজার, এক ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী আর এক স্থিতিশীল সরকার। ব্রিটেনের জন্য ভারতের সাথে এই এফটিএ করাটা আর কোনো বিকল্প নয়, এটা তাদের জন্য এক প্রকার রাজনৈতিক এবং অর্থনৈতিক বাধ্যবাধকতা। যদি তারা এই চুক্তি করতে ব্যর্থ হয় তাহলে তাদের দেশের মানুষকে তারা মুখ দেখাতে পারবে না। তাই কিয়ার স্টারমারের এই সফর শুধু ব্যবসা বাড়ানোর জন্য নয়, নিজের দেশের রাজনীতিতে টিকে থাকার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ভাবছেন এই বাণিজ্য চুক্তি নিয়ে তো অনেক দিন ধরেই কথা চলছে, প্রায় 4 বছর ধরে 14 দফার আলোচনা হয়েছে। কেন এত সময় লাগলো? কারণ আজকের ভারত আর 1990 দশকের ভারত নয় যে কোনো শর্তে চুক্তি স্বাক্ষর করে নেবে। ভারত জানে তার শক্তি কোথায়। এই দীর্ঘ আলোচনার মাধ্যমে ভারত ব্রিটেনের কাছে একটা স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা অংশীদারিত্ব চাই, কিন্তু সেটা হবে আমাদের শর্তে। উই আর নট ডেসপারেট, ইউ আর। এই 4 বছরে ভারত খুব সাবধানে নিজেদের স্বার্থ রক্ষা করেছে। বিশেষ করে আমাদের কৃষক এবং ডেয়ারি শিল্পকে এই চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে। আপনারা জানেন, বিদেশি ডেয়ারি পণ্য যদি বিনা শুল্কে ভারতে প্রবেশ করে তাহলে আমাদের দেশের কোটি কোটি পশুপালক এবং কৃষকের জীবিকা বিপন্ন হয়ে যেতে পারে। ভারত সরকার সেই ঝুঁকি নেয়নি। আপেল, ওটস এবং কিছু ভোজ্য তেলের মতো পণ্যকেও সুরক্ষা কবচ দেওয়া হয়েছে। এটা প্রমাণ করে যে ভারত এখন আর শুধু বিদেশি বিনিয়োগের জন্য নিজের দরজা খুলে দেয় না, বরং সে এটা নিশ্চিত করে যে এই বিনিয়োগ যেন দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে না যায়। এই দীর্ঘ আলোচনা ভারতের ধৈর্য, আত্মবিশ্বাস এবং তার নেগোশিয়েটিং পাওয়ারের এক অসাধারণ উদাহরণ। আমরা তাড়াহুড়ো করিনি, কারণ আমরা জানতাম সময় আমাদের পক্ষে। অপেক্ষা ব্রিটেন করছিল, আমরা নয়। চলুন এবার একটু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তির গভীরে প্রবেশ করি। সহজ ভাষায় এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা করার নিয়মকানুন অনেক সহজ হয়ে যাবে এবং একে অপরের পণ্যের উপর ট্যাক্স বা ট্যারিফ প্রায় শূন্য হয়ে যাবে। এই চুক্তির সবচেয়ে বড় বিজয়ী হতে চলেছে ভারত। চুক্তির শর্ত অনুযায়ী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হওয়া প্রায় 99% পণ্যের উপর থেকে শুল্ক উঠে যাবে, অর্থাৎ জিরো ট্যারিফ। এর ফলে কি হবে? 1, ভারতের তৈরি পোশাক যা এতদিন বাংলাদেশ বা ভিয়েতনামের মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ত, তা এখন ব্রিটেনের বাজারে অনেক সস্তা হয়ে যাবে। এর ফলে ভারতের টেক্সটাইল শিল্পে এক নতুন জোয়ার আসবে, লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে। 2, একইভাবে ভারতের জুতো এবং চামড়ার পণ্য ব্রিটেনের বাজারে সস্তায় বিক্রি হবে। 3, ভারতের ওষুধ এবং গাড়ির যন্ত্রাংশের বড় বাজার তৈরি হবে ব্রিটেনে। 4, গয়না, মশলা, সামুদ্রিক পণ্যের মতো ছোট ও মাঝারি শিল্পগুলো সরাসরি ব্রিটেনের বাজারে প্রবেশ করার সুযোগ পাবে, যা ভারতের অর্থনীতিকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করবে। লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যে বর্তমানে ভারত ও ব্রিটেনের মধ্যে যে $56 বিলিয়ন বাণিজ্য হয়, তা 2030 সালের মধ্যে দ্বিগুণ করে প্রায় $112 বিলিয়ন নিয়ে যাওয়া হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বাণিজ্যে ভারত সবসময় ট্রেড সারপ্লাসে থাকে, অর্থাৎ আমরা ব্রিটেনকে যত টাকার পণ্য বিক্রি করি তার থেকে অনেক কম টাকার পণ্য কিনি। এই চুক্তি সেই লাভকে আরও বাড়িয়ে তুলবে। তাহলে ব্রিটেন কি পাচ্ছে? তাদের প্রধান লাভ হলো ভারতের বিশাল বাজারে প্রবেশাধিকার। তাদের স্কচ হুইস্কি, জিন, বিলাসবহুল গাড়ি, চকলেট, বিস্কুট এবং কসমেটিক্সের মতো পণ্যগুলো ভারতে সস্তা হয়ে যাবে। যেমন রোলস রয়েসের মতো গাড়ির উপর থেকে 100% শুল্ক কমে মাত্র 10% হয়ে যেতে পারে, যা গাড়ির দাম প্রায় 20 থেকে 30% কমিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, এতে কি ভারতের ক্ষতি নেই? বিদেশি পণ্য যদি সস্তা হয়ে যায় তাহলে কি আমাদের দেশীয় কোম্পানিগুলো মার খাবে না? এখানেই ভারত তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ব্রিটেন থেকে আসা পণ্যের উপর শুল্ক পুরোপুরি তোলা হচ্ছে না, বরং ধাপে ধাপে কমানো হচ্ছে। এর ফলে আমাদের দেশীয় শিল্পগুলো নিজেদের প্রস্তুত করার জন্য পর্যাপ্ত সময় পাবে। বন্ধুরা, এই চুক্তিকে শুধু টাকার অঙ্কে বা ব্যবসার লাভ লোকসানে দেখলে ভুল হবে। এর পেছনে রয়েছে এক গভীর ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল বার্তা। বর্তমানে আমেরিকা ভারতের উপর বিপুল পরিমাণে ট্যারিফ চাপিয়ে রেখেছে এবং এক ধরনের বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ারের পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের মতো একটি G7 দেশের সাথে এফটিএ করে
ভারত আমেরিকাকে একটা স্পষ্ট বার্তা দিল যে ভারতের কাছে বিকল্পের অভাব নেই। তুমি যদি আমাদের উপর চাপ সৃষ্টি করো তাহলে আমরা অন্য বন্ধু খুঁজে নেব। দিস ইজ এ মাস্টার স্ট্রোক অব ডিপ্লোম্যাটিক ব্যালেন্সিং। অন্যদিকে গোটা বিশ্ব যখন চীনের উপর থেকে তাদের নির্ভরশীলতা কমাতে চাইছে এবং সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন করতে চাইছে, তখন ভারত নিজেকে একটি নির্ভরযোগ্য এবং স্থিতিশীল বিকল্প হিসেবে তুলে ধরছে। ব্রিটেনের সাথে এই চুক্তি ভারতকে একটি বিশ্বস্ত উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এক কথায় এই এফটিএ শুধু ভারত ব্রিটেন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং বিশ্বমঞ্চে ভারতের আসনকে আরও মজবুত করবে। এটা প্রমাণ করে যে ভারত এখন আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, ভারত এক বিশ্বশক্তি বা গ্লোবাল পাওয়ার, যাকে অগ্রাহ্য করার ক্ষমতা আজ কারোর নেই। তবে সব কিছুরই একটা অন্য দিক থাকে। আমাদের আবেগ সরিয়ে রেখে বাস্তবটাকে বুঝতে হবে। এই চুক্তিতে ভারতের জন্য কিছু চ্যালেঞ্জও রয়েছে। সবচেয়ে বড় হতাশার বিষয় হলো এই চুক্তিতে ভারতীয় পেশাদার এবং ছাত্রদের জন্য ব্রিটেনের ভিসা নিয়মে কোনো ছাড় দেওয়া হয়নি। ব্রিটেন তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে রাজি হয়নি। এটা ভারতের জন্য একটা বড় সেটব্যাক। দ্বিতীয়ত, ব্রিটেনের সস্তা এবং উচ্চমানের পণ্য ভারতের বাজারে এলে আমাদের দেশীয় কোম্পানিগুলোকে এক কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। আমাদের কোম্পানিগুলোকে তাদের পণ্যের গুণমান বাড়াতে হবে এবং আরও উদ্ভাবনী হতে হবে। কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ভারতের আগেও জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোর সাথে এফটিএ করেছে। আমরা জানি কিভাবে এই ধরনের চুক্তির মোকাবিলা করতে হয়। আজকের ভারত আত্মবিশ্বাসী। আমরা প্রতিযোগিতাকে ভয় পাই না, আমরা প্রতিযোগিতাকে স্বাগত জানাই। কারণ আমরা জানি প্রতিযোগিতা আমাদের আরও শক্তিশালী করে তোলে। বন্ধুরা, কিয়ার স্টারমারের এই ভারত সফর এক নতুন যুগের সূচনা। এটা সেই যুগের সূচনা যেখানে ভারত আর কারো করুণার পাত্র নয়, বরং বিশ্বের প্রয়োজন। যে ব্রিটিশরা একদিন আমাদের বিভক্ত করে শাসন করেছিল, আজ তারাই আমাদের সাথে হাত মেলাতে বাধ্য হচ্ছে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। এই চুক্তি শুধু কাগজপত্রের লেনদেন নয়, এটা ভারতের আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের এক জ্বলন্ত প্রতীক। এটা আমাদের সেই কোটি কোটি পূর্বপুরুষদের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি, যারা একটি স্বাধীন এবং শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিল। আজ তাদের স্বপ্ন সত্যি হচ্ছে। ভারত এক লম্বা পথ পাড়ি দিয়েছে, কিন্তু আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। এই চুক্তি সেই যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটা প্রমাণ করে যদি একটি দেশের মধ্যে ইচ্ছাশক্তি থাকে, যদি নেতৃত্ব সঠিক হয়, তাহলে কোনো শক্তি তাকে দাবিয়ে রাখতে পারে না। আপনারা এই বিষয়ে কি ভাবেন? এই ঐতিহাসিক মুহূর্তকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই নতুন ভারতের গল্প সবার কাছে পৌঁছে দিন। আর আপনি যদি অদ্ভুত অথচ বাস্তবে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে এক নতুন বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।